প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় একাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান অধ্যায় তৃতীয়। আজকে আমার লেকচার নাম্বার 1 পর্ব 2। তো চলো শুরু করি। তো শুরুতে বলবো, প্রিয় শিক্ষার্থী যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নাই, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দাও। এতে আমার শ্রম সার্থক হবে। আর তোমরা এই চ্যানেলের উপর চোখ রাখো। একাদশ শ্রেণীর সমস্ত ম্যাথের সলিউশন ইনশাল্লাহ আমার এই চ্যানেলে পাবে। যথেষ্ট তথ্যপূর্ণ থাকবে, যথেষ্ট ইনফরমেশান থাকবে প্রতিটি লেনদেনের জন্য, প্রতিটি ম্যাথের জন্য। তো প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করো। তো চলো আমরা শুরু করি। আজকে হলো আমার ইন্টারমিডিয়েটের একাদশ শ্রেণীর দ্বিতীয় ক্লাস। তো আমরা তৃতীয় অধ্যায় লেনদেন সম্পর্কিত অধ্যায়, আমরা তৃতীয় অধ্যায় দিয়ে শুরু করব। তো আমাদের প্রথম প্রশ্ন হলো প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাবটা ব্যক্তিবাচক হিসাবের মধ্যে পড়ে, কারণ ব্যবসা সকল খরিদ্দার এক একজন ব্যক্তি, তাই ব্যক্তিবাচক হিসাব। আচ্ছা, আমি তথ্য দেব যেটা আরও তথ্যবহুল হবে। প্রাপ্য হিসাব মানে হলো আমরা যারা ব্যবসায়ী বাকিতে মাল বিক্রয় করি, যাদের নিকট বাকিতে মাল বিক্রয় করি তাদের থেকে তো টাকা আমরা পরে পাবো। এই যে পাবো এটার নাম হলো প্রাপ্য হিসাব। তার মানে প্রাপ্য হিসেবে টাকা আমরা এখনও পাইনি, পাবো। তো এটাই আমরা প্রাপ্য হিসাব বলি। তো প্রাপ্য হিসাবটা ব্যক্তিবাচক হিসাবের মধ্যে পড়ে, কেননা যাদের থেকে টাকা আমরা পাবো তারা এক একজন ব্যক্তি। তো শিক্ষার্থীবিন্দু, এরপরে আমি সিরিয়াল নাম্বার 2-তে যাব। 2 নম্বর সিরিয়াল হলো আমার যন্ত্রপাতি। তো যন্ত্রপাতি হলো সম্পত্তিবাচক হিসাব। আমি কারণে লিখছি যন্ত্রপাতি ব্যবসায়ী প্রতিষ্ঠানের সম্পত্তি, তাই সম্পত্তিবাচক হিসাব। এটা কমন কথা, তোমরা আশা করি এটা বুঝতে পারবা, অত্যন্ত সহজ। সিরিয়াল নাম্বার 3 মূলধন হিসাব। মূলধন হিসাব ব্যক্তিবাচক হিসাব। আর ব্যাখ্যায় আমি লিখছি মূলধন হিসাব বলতে ব্যবসায়ীর মালিককে বোঝাই, আর মালিক একজন ব্যক্তি। তো এর মাধ্যমে ডিটেলস এসে গেছে। মূলধন একমাত্র ব্যবসায়ী মালিকে এনে থাকেন, আর মালিক একজন ব্যক্তি, তাই মূলধন ব্যক্তিবাচক হিসাবের মধ্যে পড়ে। তো তোমরা আশা করি বুঝতে পারছো। এরপরে সিরিয়াল নাম্বার আমি 4-এ যাব। তো 4টা হলো কুরিন। তো প্রথমত আমরা বুঝিনি কুরিন কি। কুরিন মানে হলো আমরা যে সমস্ত খরিদ্দারের নিকট বা যে সমস্ত ব্যক্তির নিকট বাকিতে মাল বিক্রয় করি, তো এরা যাই আমি বিক্রি করি টোটাল ফিগার থেকে, পুরো বছরে যাই বিক্রি করি, পুরো মাসে যাই বিক্রি করি, অনেক সময় সবগুলো আদায় হয় না। কিছু পরিমাণ টাকা আমরা আদায় করতে পারি না, হয়তো দেউলিয়া হয়ে যায়, হয়তো সামাজিক প্রতিপত্তি, হয়তো তার থেকে কোনো টাকা থাকে না, বা ভিন্ন কোনো কারণে আমরা তার থেকে অনেক সময় টাকা আদায় করতে পারি না। আর এই যে পারি না এটাকে কুরিন বলে। আর এই যে টাকাটা পাচ্ছি না, এটা ব্যবসায়ীর একটা ক্ষতি, যার জন্য এটা আয় ব্যয় হিসাবের মধ্যে পড়বে। তাহলে আমরা বুঝতে পারলাম কুরিন হলো আয় ব্যয় হিসাব। আমি পাশে ব্যাখ্যা লিখছি বকেয়া টাকা আদায় করা না গেলে তাকে কুরিন বলে। কুরিন ব্যবসায়ের ক্ষতি, তাই কুরিনকে আয় ব্যয় হিসাব বা আয় ব্যয় বাচক হিসাব বলে। তো শিক্ষার্থীবিন্দু তাহলে বুঝতে পারছো কুরিন মানে কি। এরপরে সিরিয়াল নাম্বার আমি 5-এ যাব। তো সিরিয়াল নাম্বার 5 হলো ব্যাংক। ব্যাংক সম্পত্তিবাচক হিসাব। ব্যাংক হলো সম্পত্তিবাচক হিসাব। তো আমরা তো বুঝি। আচ্ছা, ব্যাংক সম্পত্তিবাচক হিসাব প্লাস ব্যক্তিবাচক হিসাবের মধ্যে পড়ে। তো আমি ব্যাখ্যা দিচ্ছি। যখন ব্যাংকে আমাদের প্রচুর টাকা থাকে, যাই টাকা থাকে তার তুলনায় যদি আমরা কম টাকা তুলি, তো যে উদ্বৃত্ত পরিমাণ জমা থাকে, তোলার পরে যে উদ্বৃত্ত পরিমাণ জমা থাকে তাকে আমরা সম্পত্তি বলি, নাম্বার 1। নাম্বার 2, ব্যাংক একটা ব্যক্তিবাচক হিসাব, একটা প্রতিষ্ঠান, যার জন্য এটি ব্যক্তিবাচক হিসাব। তাহলে ব্যাংক সম্পত্তিবাচকও হতে পারে, ব্যক্তিবাচকও হতে পারে। তো পাশে আমি ব্যাখ্যা লিখছি ব্যাংক একটি প্রতিষ্ঠান, তাই ব্যক্তিবাচক হিসাব। সিরিয়াল নাম্বার খতে আমি লিখছি ব্যাংকে জমার তুলনায় উত্তোলন কম হলে সম্পত্তিবাচক হিসাব হয়।
সিরিয়াল নাম্বার 6 হলো আমাদের উত্তোলন হিসাব। তো শিক্ষার্থী বিন্দু, সিরিয়াল নাম্বার 6 হলো উত্তোলন হিসাব। তো উত্তোলনটা ব্যক্তিবাচক হিসাব। তো আমি উত্তোলন বিষয়টা একটু ব্যাখ্যা করব, পরে আমি যে কারণ লিখছি আমি কারণের দিকে যাব। তো উত্তোলন হলো যিনি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, উনি ব্যবসা থেকে নগদ টাকাও তুলতে পারে, অথবা ব্যবসা প্রতিষ্ঠান যাকে নিয়ে ব্যবসা করে, মানে যেটা ব্যবসায়ের প্রোডাক্ট, যেটা পণ্য, মালিকে এই পণ্যটাও উত্তোলন করতে পারে। তাহলে আমরা দেখতে পেলাম এই উত্তোলনের সাথে জড়িত একমাত্র হলো প্রতিষ্ঠানের যিনি মালিক, উনি। আর মালিক একজন ব্যক্তি, তাই উত্তোলন ব্যক্তিবাচক হিসাব। এরপরে সিরিয়াল নাম্বার 7-এ আমি যাব, সাধারণ বীমা কর্পোরেশন। আর সাধারণ বীমা কর্পোরেশন হলো ব্যক্তিবাচক হিসাব, কেননা সাধারণ বীমা কর্পোরেশন একটা প্রতিষ্ঠান। এই যে আমি পাশে লিখছি, এটি একটি প্রতিষ্ঠানের নাম, তাই ব্যক্তিবাচক হিসাব। আর উত্তোলনের ব্যাপারটা কারণে আমি লিখছি, মালিক প্রতিষ্ঠান থেকে টাকা উত্তোলন করে, আর মালিক একজন ব্যক্তি, তাই ব্যক্তিবাচক হিসাব। তো সিরিয়াল নাম্বার 8, সঞ্চিতি হিসাব। সঞ্চিতি হিসাবটা আয় ব্যয় হিসাবের মধ্যে পড়ে। তো আমি সঞ্চিতি হিসাবটা জিনিসটা কি আমি একটু ব্যাখ্যা করব। অবশ্য আমি কারণ লিখছি, সঞ্চিতি বলতে আবন্টিত মুনাফাকে বুঝাই, তাই আয় ব্যয় হিসাব। আচ্ছা, আবন্টিত মুনাফা জিনিসটা কি? অর্থাৎ ব্যবসায়ে বছরে যে পরিমাণ লাভ হয়, ওই পরিমাণ সম্পূর্ণ টাকা যে আয় হয়, এই সম্পূর্ণ টাকাটা মালিককে দেওয়া হয় না, কিছু পরিমাণ টাকা প্রত্যেক বছরে জমা রাখা হয়। এই যে জমা করা হচ্ছে, এটা সঞ্চিতি হিসাব। এবং এই যে টাকাটা জমা করা হয়, মানে বন্টন করা হয় না, অর্থাৎ আবন্টিত মানে কি, যা বন্টন করা হয় না, এই টাকাটা সঞ্চয় করা হয়, জমা করা হয়, যার জন্য এটা সঞ্চিতি হিসাব। আর এটা আবন্টিত মুনাফা, মানে ব্যবসায়ের আয়ের টাকা, যার জন্য এটা আয় ব্যয় হিসাবের মধ্যে পড়ে। তো সুতরাং সঞ্চিতি বলতে আবন্টিত মুনাফাকে বুঝাই, তাই আয় ব্যয় হিসাব। তো শিক্ষার্থীবিন্দু, তোমরা আশা করি সঞ্চিতি হিসাব জিনিসটা বুঝতে পারছো। মূলত সঞ্চিতি করা হয় ভবিষ্যতে যদি ব্যবসা প্রতিষ্ঠানে কোনো দুর্ঘটনা ঘটে, ওই দুর্ঘটনা মোকাবেলা করার জন্য, কিংবা ব্যবসায় যদি ভারী কোনো আসবাবপত্র বা কোনো মোটরযান বা মেশিন বা জমি কিনতে হয়, হঠাৎ করে যদি এগুলো কেনা হয়, তাহলে ওই বছরে ব্যবসায়ের কোনো প্রফিট থাকে না, লাভ থাকে না, যার জন্য প্রত্যেক বছরে নির্দিষ্ট একটা পরিমাণ টাকা জমা করা হয়, আর এটাই সঞ্চিতি হিসাব। এবং এটা আয় ব্যয় থেকেই করা হয়, যার জন্য এটা আয় ব্যয় হিসাব। তো শিক্ষার্থীবিন্দু, এরপর হলো মনিহারি হিসাব। মনিহারি হিসাবটা আয় ব্যয় হিসেবে পড়ে। আর আমি ব্যাখ্যা লিখছি, মনিহারি ব্যবসায়ের খরচ, তাই আয় ব্যয় হিসাব। আচ্ছা, তো আমি ব্যাখ্যা বলবো, মনিহারি মানে হলো ব্যবসা প্রতিষ্ঠানের প্রয়োজনে যে কাগজ, কলম, পেন্সিল, রাবার, স্টাবলার, আরও বিভিন্ন জিনিস দৈনন্দিন কাজ পরিচালনা করার জন্য, হিসাব নিকাশের জন্য প্রয়োজন পড়ে, আর এগুলো হলো মনিহারি। আর এগুলো কিনতে খরচ হয়, যার জন্য এগুলো আয় ব্যয় হিসাবের মধ্যে পড়ে। তো শিক্ষার্থীবিন্দু, তোমরা বুঝতে পারছো মনিহারি জিনিসটা কী। এরপরে আমি যাব সিরিয়াল নাম্বার 10, ঋণ হিসাব। ঋণ হিসাবটা ব্যক্তিবাচক হিসাবের মধ্যে পড়ে, কেননা ঋণ আমরা কাউকে দিতেও পারি, আমরা ঋণ নিতেও পারি। সুতরাং আমরা একজন ব্যক্তি, আর যাকে আমরা দিই উনিও একজন ব্যক্তি, তাই ঋণ হিসাবটা ব্যক্তিবাচক হিসাবের মধ্যে পড়ে। শিক্ষার্থীবিন্দু, এরপর হলো সুনাম হিসাব। আর সুনাম হলো সম্পত্তিবাচক হিসাব। সুনাম ব্যবসায়ী প্রতিষ্ঠানের সম্পত্তি, তাই এটি সম্পত্তিবাচক হিসাব। তো সুনাম সম্বন্ধে আমি যেটা বলবো, সুনাম হলো ব্যবসায়ীর সম্পত্তি। মনে করো একটা ব্যবসা প্রতিষ্ঠান প্রতিনিয়ত মানুষের জন্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ করে এবং পণ্যের গুণগত মান ভালো,
পণ্য মোটামুটি সুলভ মূল্যে পাওয়া যায়, যা মানুষের জন্য হইতে পারে, হয়তো পণ্যগুলো অত্যন্ত প্রয়োজনীয় হতে পারে এবং গুণগত মান ভালো থাকে। তো ওই সমস্ত প্রোডাক্টগুলো মানুষ সাধারণত বেশি ক্রয় করে, যার গুণগত মান ভালো, যা সহজে পাওয়া যায়, সহজলভ্য, দাম মোটামুটি আয়ত্তের মধ্যে। তো তাহলে মানুষ ওই সমস্ত প্রতিষ্ঠানে যায়, ওই সমস্ত প্রোডাক্টগুলো বেশি কিনে থাকে। এই যে বেশি কিনে, তার গুণগত মান ভালো, এই জিনিসটা হলো সুনাম। তো সুতরাং সুনাম এক ধরনের একটা সম্পত্তি, যদিও সুনামের কোনো অস্তিত্ব নাই, কিন্তু এই সুনাম নামক এই সুনামের মাধ্যমে পণ্যের বিক্রি বৃদ্ধি পায়, ব্যবসায় আয় বৃদ্ধি পায়, ব্যবসায়ের সম্পত্তি বৃদ্ধি পায়। সুতরাং সুনাম একটা সম্পত্তিবাচক হিসাব। হ্যাঁ, সুনাম ব্যবসা প্রতিষ্ঠানের সম্পত্তি, তাই এটি সম্পত্তিবাচক হিসাব। তো শিক্ষার্থীবৃন্দু, এরপরে আমি সিরিয়াল নাম্বারে যাব। ব্যাংক ওভারড্রাফট। ব্যাংক ওভারড্রাফট হলো ব্যক্তিবাচক হিসাবের মধ্যে পড়ে। তো শিক্ষার্থীবৃন্দু, ব্যাংক ওভারড্রাফট সম্বন্ধে আমি ব্যাখ্যায় যা লিখছি, ব্যাংক থেকে জমার অতিরিক্ত টাকা তুললে তাকে ব্যাংক ওভারড্রাফট বলে। আর ব্যাংক একটি প্রতিষ্ঠান, তাই ব্যক্তিবাচক হিসাব। আচ্ছা, আমি যদি ব্যাখ্যা করি এখন, ব্যাংক ওভারড্রাফট মানে হলো আমি ব্যাংকে যা টাকা জমা রাখছি তার তুলনায় বেশি তুলব। মনে করো আমি রাখছি 1,00,000 টাকা, তা আমি যদি তুলি ফেলি 1.5 লাখ টাকা, এই যে বাড়তি 50,000 টাকা তুললাম, এই বাড়তি তোলাটাই হলো ব্যাংক ওভারড্রাফট। আর ব্যাংকটা একটা প্রতিষ্ঠান, এটা একটা ব্যক্তিবাচক, যার জন্য প্রতিষ্ঠান সবসময় ব্যক্তিবাচক হিসাবের মধ্যে পড়ে, তাই ব্যাংক ওভারড্রাফট ব্যক্তিবাচক হিসাব। তো এরপরে সিরিয়াল নাম্বার 13, বিক্রয়। আচ্ছা, বিক্রয় হলো আয় ব্যয় হিসাব। আমরা সবাই জানি বিক্রয় করলে আয় হয়, বিক্রয় ব্যাখ্যা আমি লিখছি, বিক্রয় করলে আয় হয়, তাই আয় ব্যয় হিসাব। এরপরে সিরিয়াল নাম্বার 14, ক্রয় হিসাব। ক্রয় হলো আয় ব্যয় হিসাব। কেননা আমরা সবাই জানি ক্রয় করলে খরচ হয়, আর খরচ তো আয় ব্যয় হিসাবের মধ্যে পড়ে। তো শিক্ষার্থীবৃন্দু, আজকে সিরিয়াল নাম্বার 14 পর্যন্ত আলাপ করলাম। এরপরে লেকচার 1-এর পর্ব নাম্বার 3, আজকে পর্ব নাম্বার 1 গেল, পর্ব নাম্বার 2-তে আমরা আরও 14-15টা লেনদেন নিয়ে আলাপ করব। তো তোমরা আমার চ্যানেলের উপর চোখ রাখো। আশা করি তোমরা এই যে যথেষ্ট ইনফরমেশন পাবা আমার চ্যানেলে, সমস্ত ম্যাথের সলিউশন পাবা। তো শিক্ষার্থীবৃন্দু, প্লিজ তোমরা যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নাই, অনুগ্রহ করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো প্লিজ, এতে আমার শ্রম সার্থক হবে। ওকে, আল্লাহ হাফেজ।